আজকে আমরা জিওগ্রাফি মানে ভূগোলের কয়েকটি প্রশ্নের উত্তর জানবো। 2টি পয়েন্ট থেকে 5টি করে 10টি প্রশ্ন। একটা হচ্ছে মহাবিশ্ব, একটা হচ্ছে নিহারিকা। নিহারিকা কি, এই মহাবিশ্ব কি, মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হয়েছিল, কিসের দ্বারা সৃষ্টি হয়েছিল, এগুলো আমরা জানবো। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে কি, যে মহাবিশ্ব কি। প্রথম প্রশ্ন, মহাবিশ্ব কি? উত্তর হচ্ছে মহাবিশ্ব হলো নক্ষত্র, গ্রহ, উপগ্রহ, গ্যাস ও ধূলিকণার বিশাল সমষ্টি বা সৃষ্টি। ঠিক আছে, কি নক্ষত্র, গ্রহ, উপগ্রহ যাকে স্যাটেলাইট বলে, গ্যাস, ধূলিকণা, বিশাল একটি সমষ্টিকে বলে মহাবিশ্ব। এই যে আকাশ, জমি, পাহাড়, পর্বত, সূর্য, চন্দ্র, গ্রহ, তারা, নক্ষত্র, সমুদ্র, গাছ গাছড়া, জঙ্গল, এই সব কিছু নিয়ে হচ্ছে মহাবিশ্ব। সবকিছু নিয়ে হচ্ছে মহাবিশ্ব। আর মহাবিশ্ব হচ্ছে কি নক্ষত্র, গ্রহ, উপগ্রহ, গ্যাস ও ধূলিকণার একটি বিশাল সমষ্টি। তারপরে প্রশ্ন হচ্ছে যে মহাবিশ্বের সৃষ্টি নিয়ে কোন তথ্যটি সব থেকে বেশি প্রচলিত। এই যে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে এর পিছনে যে একটি তথ্য রয়েছে, সব থেকে বেশি যে তথ্যটি, যে থিওরিটি চর্চিত হয়ে থাকে বা প্রচলিত হয়, যে থিওরিটি বা যে তথ্যটি বেশি প্রচলিত এই মহাবিশ্ব সৃষ্টিকে নিয়ে, সেটি হচ্ছে বিগ ব্যাং। বিগ ব্যাং কি, যে সমস্ত কিছু গ্রহ, তারা, নক্ষত্র, সূর্য সবকিছু একত্রিত হয়েছিল একদিন, সেখানে বিক্রিয়া হয়, গ্যাসীয় বিক্রিয়া, কেমিক্যাল ইমব্যালেন্স, তার ফলে ওটা ব্লাস্ট হয়ে যায়, ফেটে যায়, ওটাকে বলে বিগ ব্যাং। এবং এই ফাটার ফলে মহাবিশ্বের সৃষ্টি। এবং যে যতগুলি গ্রহ রয়েছে সমস্ত গ্রহগুলি সূর্য থেকে একটা নির্দিষ্ট দৈর্ঘ্যে বা নির্দিষ্ট দূরত্বে গিয়ে স্থাপিত হয়ে যায়, যার ফলে প্রত্যেকটা গ্রহের সূর্য থেকে নির্দিষ্ট একটি দৈর্ঘ্য রয়েছে। এবং সূর্যের অতিরিক্ত কাছে এবং অতিরিক্ত দূরে থাকার কারণে অন্য অন্য গ্রহে জীবের অস্তিত্ব নেই। কারণ জীব বেঁচে থাকতে গেলে অক্সিজেন প্রয়োজন, গ্যাস প্রয়োজন এবং জল প্রয়োজন, এবং সূর্যের পর্যাপ্ত পরিমাণে আলোর প্রয়োজন, আবার শীতেরও প্রয়োজন। সেই কারণে পৃথিবীতে শুধু জীবের অস্তিত্ব রয়েছে, আর অন্য কোনো গ্রহে জীবের অস্তিত্ব নেই। আর এই মহাবিশ্ব সৃষ্টির পিছনে যে থিওরিটি বেশি প্রচলিত সেটি হচ্ছে বিগ ব্যাং। বিগ ব্যাং থিওরি যাকে বলে, যেটা আমরা আগামীতে গিয়ে বিস্তারিতভাবে এক্সপ্লেন করে জানবো। তারপরে প্রশ্ন হচ্ছে কি, যে মহাবিশ্বে কি কি বস্তু রয়েছে। এই যে মহাবিশ্বটি রয়েছে, এই মহাবিশ্বে কি কি বস্তু রয়েছে, একটা কিউরিওসিটি থাকা দরকার। যে আমরা এখানে রয়েছি, আমাদের এখানে তো লাইট রয়েছে, সূর্য আলো আমরা দেখতে পাচ্ছি, এবং অন্যান্য জায়গাতে কি রয়েছে, সমস্ত পৃথিবীতে কি রয়েছে, পৃথিবীর বাইরে যে মহাশূন্য রয়েছে, স্পেস রয়েছে, সেই স্পেসে কি রয়েছে। তো উত্তর হচ্ছে কি নক্ষত্র, গ্রহ, উপগ্রহ, ধূমকেতু, গ্যাস ও ধূলিকণা রয়েছে। এই মহাবিশ্বে কি কি বস্তু রয়েছে, নাহলে হবে কি নক্ষত্র, গ্রহ, উপগ্রহ, ধূমকেতু, গ্যাস ও ধূলিকণা রয়েছে এই মহাবিশ্বের মধ্যে। তারপরে প্রশ্ন, নিহারিকা কি। নিহারিকা কি, উত্তর হচ্ছে নিহারিকা হলো গ্যাস ও ধূলিকণার বিশাল মেঘ। এই যে মেঘ আকৃতি হচ্ছে নিহারিকা, যে বিশাল এক ধূলিকণা রয়েছে বায়ুর মধ্যে, সেটা একত্রিত হয়ে মেঘাকৃতি নিয়ে বয়ে নিয়ে যায়, এটাই হচ্ছে নিহারিকা। মানে নিহারিকার মধ্যে শুধু রয়েছে কি গ্যাস, বিষাক্ত গ্যাস এবং ধূলিকণার মেঘ। তারপরে প্রশ্ন হচ্ছে নিহারিকা থেকে কি সৃষ্টি। নিহারিকা থেকে কি সৃষ্টি, উত্তর হচ্ছে নিহারিকা থেকে নক্ষত্রের সৃষ্টি। নিহারিকা থেকে নক্ষত্রের সৃষ্টি। নক্ষত্র বলতে যে যার নিজস্ব আলো রয়েছে, তাপ রয়েছে, সেটা হচ্ছে নক্ষত্র। ঠিক আছে, এবং বাকি সমস্ত কিছু হচ্ছে হয় গ্রহ বা উপগ্রহ। গ্রহ বা উপগ্রহের নিজস্ব আলো বা তাপ নেই, একমাত্র নক্ষত্রের নিজস্ব আলো বা তাপ রয়েছে, এবং নক্ষত্রের আলো বা তাপ নিয়ে অন্যান্য গ্রহ বা উপগ্রহগুলি আলোকিত বা উত্তপ্ত হয়। তারপরে প্রশ্ন হচ্ছে কি, নিহারিকা কি দিয়ে গঠিত। নিহারিকা গ্যাস ও ধূলিকণা দ্বারা গঠিত। যেমন আমরা এখানে বললাম কি 4 নম্বর প্রশ্নে, নিহারিকা কি। নিহারিকা হলো গ্যাস ও ধূলিকণার বিশাল মেঘ বা বিশাল পাহাড়। তো এখানে প্রশ্ন বলছে কি নিহারিকা কি দিয়ে গঠিত। উত্তর কি নিহারিকা গ্যাস ও ধূলিকণা দ্বারা গঠিত। তারপরে প্রশ্ন হচ্ছে নক্ষত্রের জন্ম কোথা থেকে হয়েছে। নক্ষত্রের জন্ম কোথা থেকে হয়েছে, আমরা এর আগের প্রশ্নতে জানলাম যে নিহারিকা থেকে কি সৃষ্টি, নিহারিকা থেকে নক্ষত্রের সৃষ্টি। আবার এখানে প্রশ্ন বলছে কি নক্ষত্রের জন্ম থেকে কোথা থেকে হয়েছে। তাহলে নক্ষত্রের জন্ম নিহারিকা থেকে হয়েছে, নক্ষত্রের জন্ম নিহারিকা থেকে হয়েছে, নিহারিকা থেকেই নক্ষত্রের
জন্ম হয়েছে। তারপরে নক্ষত্রের জন্ম নীহারিকা থেকে হয়েছে। তারপরে প্রশ্ন হচ্ছে মহাবিশ্ব সৃষ্টির সময় কি সৃষ্টি হয়েছিল? এই যে মহাবিশ্বটি সৃষ্টি হয়েছিল, এই মহাবিশ্ব সৃষ্টির সময় কি সৃষ্টি হয়েছিল? অসংখ্য নীহারিকা সৃষ্টি হয়েছিল এবং এই অসংখ্য নীহারিকা সৃষ্টি থেকেই নক্ষত্রের সৃষ্টি হয়েছিল এবং এই নক্ষত্র গ্যাসীয় পিণ্ডি হয়েছিল এবং সবকিছু একত্রিত হয়েছিল। একদিন সেটা কেমিক্যাল ইমব্যালেন্স বা গ্যাসীয় বিষক্রিয়া হওয়ার ফলে সেটা ফেটে যায়, বিস্ফোরণ হয়, সেটাকে বলে বিগ ব্যাং, যার ফলে এই মহাবিশ্বের সৃষ্টি হয়েছে। আকাশ, জমি, সমুদ্র, গ্রহ, তারা, নক্ষত্র এবং নির্দিষ্ট একটি দৈর্ঘ্য, নির্দিষ্ট একটি রাস্তা, এক নির্দিষ্ট একটি পথ নক্ষত্র থেকে, সূর্য থেকে পৃথিবী একটা নির্দিষ্ট স্থানে রয়েছে। এভাবে পৃথিবীর বা এই মহাবিশ্বের সৃষ্টি বা গঠন হয়েছে। তারপরে প্রশ্ন হচ্ছে কি যে নীহারিকা থাকা পদার্থ, নীহারিকায় থাকা পদার্থ পরে কি গঠন করে? এই যে নীহারিকার মধ্যে কি পদার্থ বললাম যে গ্যাসীয় এবং ধূলিকণার মেঘ বা ঢেউ বা পাহাড়। বলছে এই যে নীহারিকার মধ্যে যেসব বস্তু বা যেসব জিনিস থাকে পরে কি হয় এই পদার্থগুলি? উত্তর হচ্ছে কি যে তা একত্রিত হয়ে নক্ষত্র ও গ্রহ গঠন করে। এই যে নীহারিকার মধ্যে গ্যাস এবং ধূলিকণা রয়েছে, এটা পরে এই পদার্থগুলি পরে গঠন হয়ে হয় নক্ষত্র হয়েছে বা গ্রহ হয়েছে। তারপরের প্রশ্ন হচ্ছে কি যে নীহারিকা কেন গুরুত্বপূর্ণ? কি জন্য গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্টটা কেন নীহারিকার? নীহারিকার ইম্পর্টেন্ট এটাই বা গুরুত্ব এই জন্য যে কারণ নীহারিকা থেকে নক্ষত্র মণ্ডলীর সৃষ্টি হয়েছে। এই যে সমস্ত নক্ষত্র মণ্ডলী, সূর্য একটি নক্ষত্র পৃথিবীর, ওখান থেকে এই পৃথিবী গঠন হয়েছে, মহাবিশ্ব সৃষ্টি হয়েছে। তো এই নীহারিকা থেকে কিন্তু নক্ষত্রের গঠন, সমস্ত যতগুলি নক্ষত্র রয়েছে মহাবিশ্বে সমস্ত নক্ষত্রের গঠন হচ্ছে নীহারিকা থেকে। তাই নীহারিকার গুরুত্বপূর্ণ বেশি। বোঝা গেল? নীহারিকাতে কি পদার্থ থাকে? গ্যাসীয় এবং ধূলিকণার পাহাড়। ঠিক আছে, তাহলে এই হচ্ছে নীহারিকা এবং মহাবিশ্ব নিয়ে 10টি প্রশ্ন। ইম্পর্টেন্ট প্রশ্ন, ইম্পর্টেন্ট এবং খুব ইম্পর্টেন্ট, জেনে থাকা আমাদের আবশ্যিক দরকার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে নীহারিকা এবং মহাবিশ্ব নিয়ে 10টি প্রশ্নের আলোচনা। এরপরে আমরা এগুলোকে এক্সপ্লেন করে বড় করে জানবো ধাপে ধাপে।